বর্তমানে একটা যদি ইসলামিক দল ক্ষমতায় আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি এদেরকে নামানো লাগবে না। আপনার হচ্ছে ইসলামী অন্যান্য যে দল বা অন্যান্য যে হুজুরগুলো আছে এরাই হচ্ছে এদেরকে টানাই নামাই ফেলবে। আমাদের দেশে কি হয়, রাজনীতিক নেতারা হচ্ছে রাজনীতি করে আর ইসলামিক হুজুররা হচ্ছে শুধু ওই যে মসজিদ মাদ্রাসা এই পর্যন্তই থাকে। আপনি ঠুস করে এসে তো আপনি শরিয়া কায়েম করে দিতে পারবেন না, বা ঠুস করে এসে আপনি একবার খিলাফত প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন না। এরকম যদি করতে পারতেন তাহলে ওই স্বাধীনতার এত বছর পর্যন্ত খেলাফত ছাড়া এই বাংলাদেশ থাকতো। ইরানে যখন বিপ্লবটা হয় সেটা কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। প্রথম দিকে যখন রাজ পরিবারতান্ত্রিক ছিল রেজা শাহ, তখন হচ্ছে এই আলেমদের চাপে সে হচ্ছে আপনার বিচার প্রক্রিয়াটা শুধুমাত্র হুজুরদের হাতে দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য। তো এখন হুজুররা কি করছে, এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার এবং শরিয়াগত কোরআন হাদিসের বিচারের মাধ্যমে হচ্ছে এরা কি করছে, পুরো দেশে একটা মানে বিচারের একটা বিপ্লব তৈরি করেছে। মানে বিচার ব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ তাদের আসলে হুজুরদের তখন প্রেমে পড়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী শরিয়া অথবা খিলাফত কতটা সম্ভব, আদৌ কি সম্ভব কিনা বাংলাদেশে। আর আরেকটা হচ্ছে যে ইসলামিক দলগুলো আছে এদের মাধ্যমে আসলে কতটা সম্ভব যে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এখানে যদি শরিয়া আইনের বিষয়টাই যদি যাই, দুইটা ভাগে আমি এটাকে ভাগ করি, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয়। এখন ধর্মীয় ভাবে যদি দেখেন, আমাদের দেশে হুজুরদের মধ্যে কিন্তু অনেকগুলো গ্রুপ, এক এক সময় এক এক গ্রুপ এক এক গ্রুপের বিপক্ষে ফতুয়া দিতে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে এরা হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে সব সময় লেগে থাকে হচ্ছে কে হাত নাভিতে বাঁধবে, কে বুকে বাঁধবে, কে আমিন জোরে বলবে, কে আসতে বলবে, দাঁড়ায় মিলাদ পড়বে না বসে মিলাদ পড়বে, এগুলার উপরে সব সময় থাকে। এখন রাজনৈতিক চর্চাটা এদের মধ্যে একেবারেই নাই, শূন্য। আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলো যদি দেখেন, এখানে দেখেন আপনার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলো একসময় বলা হতো ইংরেজি শিক্ষা হারাম। এখন ইংরেজি শিক্ষা যদিও চালু করছে বা অন্যান্য আধুনিক শিক্ষা চালু করছে, কিন্তু প্রযুক্তিগত শিক্ষাকে এখন এসে বলতেছে এআই টেকনোলজি বা বিভিন্ন টেকনোলজিগুলোকে বলতেছে হারাম। এখন যুগের পর যুগ ধরে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলো কি হয়, আপনার ধর্মীয় যে শিক্ষাটা সেটাই হচ্ছে আর কি, রাজনৈতিক বা আধুনিক শিক্ষাটা ওইভাবে হচ্ছে না। যার কারণে আপনি দেখেন স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশে আহ, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বা গুরুত্বপূর্ণ পদে কি আপনার এই যে ইসলামী কোনো দল বা ইসলামী কোনো আপনার হচ্ছে গিয়ে এই মানুষ বা কোনো হুজুর কি আসতে পারছে, পারে নাই। এর না পারার কারণটাই হচ্ছে এই জায়গা থেকে, রাজনীতিগত জায়গা থেকে তারা পিছিয়ে আছে। তারা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে এক হচ্ছে সমন্বয় নাই, তারপরে হচ্ছে রাজনীতিগত যে চর্চাগুলো সেগুলো নাই। এখন মাদ্রাসাগুলো যেটা বলতেছিলাম যে ওখানে হয় কি আপনার হচ্ছে শুধু কোরআন হাদিস পড়ানো বা এই বিষয়গুলোর উপরেই থাকে যে আবার মানুষকে ধরেন দেখা যায় ইয়া করে যে কোরআন পড়া, ধরেন কোরআন পড়লে বা বিভিন্ন ইয়া পড়লে 10 নাকি 20 নাকি এইভাবে বলে এগুলা যত এগুলোর উপরেই থেকে যায়। এখন ওই যে গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো যে রাষ্ট্রের ক্ষেত্রেও যে ইসলামের প্রয়োগ, ওই বিষয়গুলো আসলে ওইভাবে কেউ বলে না। যার কারণে আপনার এই যে ছাত্রগুলা যে যুগের পর যুগ ধরে হুজুর হচ্ছে, হুজুরের পরে তারা হচ্ছে কি করতেছে, হয়তো মসজিদে শিক্ষকতা ইমামতি করতেছে অথবা কোনো মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, অতটুকুই তাদের মধ্যে, তাদের সীমাবদ্ধতা ওই পর্যন্তই রয়ে গেছে। এখন আপনাকে বর্তমান পরিস্থিতি এবং আধুনিক সভ্যতা চিন্তা করে আপনাকে আগাতে হবে। যদি আপনি ইসলামিক ভাবে কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনি ইসলাম এবং ধর্ম দুইটার মধ্যে ইসলাম এবং রাজনীতি দুইটার মধ্যে আপনাকে হচ্ছে সমন্বয় আনতে হবে। এখন আমাদের দেশে কি হয়, রাজনীতিক নেতারা হচ্ছে রাজনীতি করে আর ইসলামিক হুজুররা হচ্ছে শুধু ওই যে মসজিদ মাদ্রাসা এই পর্যন্তই থেকে যায়। তো এখন এই দুটার আসলে কখনো সমন্বয় হয় না। আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে বিভেদ, এখন ধরেন জামাত ইসলাম আছে হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বা ইসলামী আন্দোলন আছে, এদের বিপক্ষেও দেখেন আবার অনেক হুজুররাও আছে আপনার ফতুয়া দেয়, আবার এরা এরা হচ্ছে আরেকজনের বিপক্ষে ফতুয়া দেয়। এভাবে আসলে যুগের পর যুগ এভাবেই চলতেছে। একে তো হচ্ছে ইসলামী দল বা ইসলামী হুজুরগুলোর মধ্যে ওইভাবে কোনো সমন্বয় নাই, নেতা নাই। একেকজন একেকবার একেকজনকে হচ্ছে নিয়ে মন্তব্য করা শুরু করে। এখন আপনি ধরেন বর্তমানে একটা যদি ইসলামিক দল ক্ষমতায় আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি এদেরকে নামানো লাগবে না। আপনার হচ্ছে ইসলামী অন্যান্য যে দল বা অন্যান্য যে হুজুরগুলো আছে এরাই হচ্ছে এদেরকে টানাই নামাই ফেলবে। তো বিষয়টা হচ্ছে এরকম। জামাত ইসলামের বা ইসলামী আন্দোলনের যে রাজনীতিগুলা এগুলোর মধ্যে আসেন, এখানে তারা জামাত ইসলামের আসলে আমিরের আমি কয়েকটা বক্তব্য দেখলাম। তারা আসলে যেটা বলতে চায় যে তারা এসে যে শরিয়া কায়েম করে ফেলবে বিষয়টা এমন না।
এটা হচ্ছে তারা একটা গণতান্ত্রিক পর্যায়ে বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসবে, আসার পরে হচ্ছে যে ইসলামিক যে নিয়ম কানুনগুলা তারা হচ্ছে সেগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই করবে। এবং কি হচ্ছে আপনার জামাত ইসলামে আমিরের আমি বক্তব্যটা দেখলাম যে উনি আবার বিভিন্ন বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দের সাথে কথা বলার সময় বলল যে ইউরোপ বা আমেরিকা বিভিন্ন দেশেরও আইনের মধ্যে হচ্ছে আপনার যেগুলা ভালো ভালো নিয়ম কানুন ওইগুলা হচ্ছে উনি রাখবে, বা হচ্ছে যেগুলা হচ্ছে আপনার দেখা যায় সাংঘর্ষিক ওগুলা হচ্ছে পরিবর্তন করবে, এরকম একটা মন্তব্য। তো এখন আপনি ঠুস করে এসে তো আপনি শরিয়া কায়েম করে দিতে পারবেন না, বা ঠুস করে এসে আপনি একবার খিলাফত প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন না। এরকম যদি করতে পারতেন তাহলে ওই স্বাধীনতার এত বছর পর পর্যন্ত খেলাফত ছাড়া এই বাংলাদেশ থাকতো না। তো নিজেদের মধ্যে নেতৃত্ব, দলগত হানাহানি, আকিদাগত হানাহানি এগুলা থাকার কারণে, এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে থাকার কারণেই মূলত হচ্ছে এখন পর্যন্ত এই যে ইসলামিক দল বা ইসলামী হুজুর বলেন সবাই হচ্ছে রাষ্ট্রের বাইরে অন্ধকার জগতে রয়ে গেছে, রাষ্ট্রের আলোকিত জায়গাগুলো আসতে পারে না। এখন আপনি যদি ইরানের দিকটা যদি দেখেন, আমি উদাহরণ স্বরূপ যদি দেখেন, ওখানে দেখেন ধর্মীয় নেতা যিনি হচ্ছে তিনি একাধারে যেমন ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং হচ্ছে আপনার রাজনীতিগত পারদর্শী ইমাম খুমেনি। তো এখন দুইটার মিলে আপনাকে সমন্বয়ে আনতে হবে। আপনি একটা সময় ইরানে যখন বিপ্লবটা হয় সেটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। প্রথম দিকে যখন রাজ পরিবারতান্ত্রিক ছিল রেজা শাহ, তখন হচ্ছে এই আলেমদের চাপে সে হচ্ছে আপনার বিচার প্রক্রিয়াটা শুধুমাত্র হুজুরদের হাতে দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য। তো এখন হুজুররা কি করছে, এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার এবং শরিয়াগত কোরআন হাদিসের বিচারের মাধ্যমে হচ্ছে এরা কি করছে, পুরো দেশে একটা মানে বিচারের একটা বিপ্লব তৈরি করেছে। মানে বিচার ব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ তাদের আসলে হুজুরদের তখন প্রেমে পড়ে গেছে। তো যার কারণে তারা আস্তে আস্তে দেখছে যে যে রেজা শাহের আসলে জায়গাগুলো কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে ভুল, বা কিছু কিছু জায়গায় হচ্ছে তার যে অপকর্ম, এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলতে বলতে এক সময় হচ্ছে এই হুজুরদের মধ্যে আস্তে আস্তে তারা হচ্ছে এই জড়ায় যায়। তো এভাবে আসলে বিপ্লবটা আসে। এখন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে সেম, আপনি আপনার ধরে মতো যে বিপ্লব নিয়ে আসবেন বা একবারে শরিয়া আইন কায়েম করে ফেলবেন এরকমটা কখনো সম্ভব না। আপনাকে হচ্ছে প্রথমত নিজেদের মধ্যে হচ্ছে নেতা থাকতে হবে, দলগত আপনার কোন দলগুলা যে ধর্মীয়গত যে ঠেলাঠেলিগুলা এগুলো বন্ধ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হচ্ছে আপনার সামনের দিনগুলোতে আগাতে হবে, এবং কি হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে নেতৃত্ব তৈরি করতে হবে, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলোতে আপনার রাজনীতিগতভাবে আপনার চর্চা করতে হবে। তো তার পরবর্তীতে আপনি যখন 20 বছর 30 বছরের একটা প্ল্যান নিয়ে আগাবেন, শিক্ষা ব্যবস্থাটাকে ওইভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ওইভাবে সাজাবেন, একটা সময় গিয়ে তখন গিয়ে হচ্ছে তারা আপনার রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আসতে পারবে। এখন আপনি যেভাবে শিক্ষা ব্যবস্থাগুলো চলতেছে এইভাবে আসলে কখনো সম্ভব না।